আপনারা এতক্ষণ হয়তো হেডলাইন এবং ব্যানার দেখে চিন্তিত হয়ে পড়েছেন যে হঠাৎ করে কিভাবে বললাম যে হাদি হত্যাকারী ফয়সাল পুলিশ হেফাজতে। জি, আপনারা যেটা শুনছেন সেটাই সত্য। তার কারণটা কি আমি আপনাদেরকে বলি। ঠিক হাদিকে গুলি করার পর 24 ঘন্টাও যায়নি, 6 থেকে 7 ঘন্টার ভেতরে আমেরিকা থেকে জুলকার নাইন সায়ের সে বলে দিল যে হাদি হত্যাকারীরা ইন্ডিয়া পালিয়ে যাচ্ছে, কিন্তু পুলিশ প্রশাসন সেটা ধরতে পারেনি। এবং পরবর্তীতে আপনারা দেখলেন যে হাদির হত্যাকারীদেরকে ফিরিয়ে দেওয়ার দাবিতে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা ইন্ডিয়ান হাই কমিশনারকে ডেকে অনুরোধ জানিয়েছেন। এরপরে আবার হাদিকে ফিরিয়ে দেওয়ার দাবিতে সারা বাংলাদেশের সমস্ত ইন্ডিয়ান যে কনসুলেটগুলো ছিল সবগুলোতে আক্রমণও করেছে। এরপরও হাদির হত্যাকারীর কোনো আসলে হদিস নেই, সে আসলে কোথায় আছে। ইন্ডিয়া বলেছে যে তাদের এখানে তারা এখনো কাউকে ধরেনি অবৈধ অনুপ্রবেশকারী, কারণ ইন্ডিয়ান বর্ডার টোটালি সিলড আপ। তাহলে বাংলাদেশ বর্ডারও সিল আপ। এবং পাকিস্তানের একটা পত্রিকাতে আপনারা গত 2 দিন আগে দেখবেন যে বাংলাদেশ সেনাবাহিনী বিজেপি মিলে আমাদের যত সমরাস্ত্র আছে সবগুলো নাকি ইন্ডিয়ান বর্ডারের কাছে নিয়ে গেছে। সেইখানে আপনার তুর্কি থেকে পাওয়া বিভিন্ন গাইডেড মিসাইল, যেগুলো নির্ভুল নিশানা, এগুলো সব নাকি ওখানে হাজির। তাহলে বাংলাদেশ সেনাবাহিনীও পুরোটা আসলে গত 2 সপ্তাহ ধরে বর্ডারে হাজির। তাহলে এই ভাই কই থেকে পালাইলেন? এটা যেমন একটা ওয়ান্ডারফুল কোয়েশ্চেন। এবং আরেকটা ইনফরমেশন, যেটা 176 কোটি টাকার চেক পাওয়া গেছে ফয়সালের বাড়ি থেকে, বোনের বাড়ি, মামার বাড়ি, খালার বাড়ি, সব জায়গা থেকে। সেইটা কোন ব্যাংকের চেক বা কিসের চেক এইটা কিন্তু বলেনি। এবং যতটুকু ইনফরমেশন আছে সেইটাতে হাবিব ব্যাংকের 16টা চেক। হাবিব ব্যাংক, হাবিব ব্যাংক লিমিটেড, যেটা পাকিস্তানের হাবিব ব্যাংক, বাংলাদেশে আছে মতিঝিলে একটা শাখা আছে, সেইটার 16টা চেক পাওয়া গেছে ফয়সালের বাড়িতে। এবং এনবিপি, ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান, এইটার পাওয়া গেছে 13টা চেক। 16টা এবং 13টা মিলে 29টা চেকেই আছে প্রায় 120 কোটি টাকা। এগুলো দোনোটাই পাকিস্তানের ব্যাংক। এবং এই চেকগুলো সব ওখান থেকে উদ্ধার হয়েছে, কিন্তু সেইটা এই মুহূর্তে বলছে না, কারণ এটা যদি বলে তাহলে বহু রথী মহারথী ধরা খেয়ে যাবে। পুরাটাই আইএসের নিয়ন্ত্রণে এই 2 ব্যাংকের চেকই তার কাছে ছিল। যদিও এখন যতটুকু শোনা যাচ্ছে যেই 65 লক্ষ টাকা নাকি ফয়সালের ব্যাংকে আছে সেইটাও ট্রান্সফার্ড বাই হাবিব ব্যাংক। হাবিব ব্যাংক থেকে সেটা ট্রান্সফার হয়ে ফয়সালের ব্যাংক অ্যাকাউন্টে গিয়েছিল, এটা কিন্তু কেউ বলছে না। এখন পুলিশের হাতে আছে, যেটা বলছিলাম যে পুলিশের হাতে আছে। হ্যাঁ, পুলিশের হাতে আছে এবং তাকে আসলে আমরা কেউই কখনো জীবিত দেখব না। ফয়সালকে ফয়সালকে দেখা যাবে যে হয়তো ক্রসফায়ারে মারা গেছে বা দুর্ঘটনায় মারা গেছে, এরকম একটা নাটক সাজানোর ফুল প্লেস প্ল্যান। এবং সেটা হইতে পারে 25শে ডিসেম্বরের আগে, হতে পারে 25শে ডিসেম্বরের পরে। কখন কোথায় কিভাবে হবে সেটা হয়তো যখন ঘটনাটা ঘটে যাবে তখনই জানা যাবে। তবে ইন্ডিয়ান সেনাপ্রধানের সাথে গত শুক্রবারে বাংলাদেশ সেনাপ্রধানের যখন কথা হয়েছে তখন ইন্ডিয়ান সেনাপ্রধানও চাপ দিয়েছে যে হাদির হত্যাকারী তোমাদের কাছে আছে, তোমরা যদি প্রকাশ না করে দেয়, পুলিশ ডিজিএফআই যদি প্রকাশ করে না দেয়, তাহলে সেইটা আমরা স্যাটেলাইট ইমেজের মাধ্যমে কোথার থেকে কখন ধরেছ সব বলে দিব। এটাতেই বড় গন্ডগোল। এবং আপনাদেরকে এর আগের 2টা ভিডিওতে আমি বলেছিলাম যে দেখেন, এই যে ওরা 24 ঘন্টার আলটিমেটাম দিল শনিবারে লাশ দাফনের পর, 24 ঘন্টার আলটিমেটাম, এই আলটিমেটামের কিছুই হবে না, কারণ রক্ত ঠান্ডা হয়ে যাবে, এই আলটিমেটামের কিছু হবে না। আজকে আপনারা দেখেন যে আমাদের ইত্তেফাক পত্রিকা সব বিভিন্ন পত্রিকায় আছে, বিভিন্ন পত্রিকায় আছে যে ওদের রক্ত আসলে ঠান্ডা হয়ে গেছে। এবং হাদির হত্যাকারীরা কোথায় আছে এটা এখনো পুলিশ জানে না বলে পুলিশ নিজেও বলছে, কিন্তু আছে আসলে পুলিশের কাছে। এবং পুলিশ তাকে যে কোনো মুহূর্তে তাকে শুট আউট করে বলবে যে সে পালিয়ে যাচ্ছিল, আমরা ধরতে চেষ্টা করেছি, হয়তো উল্টা আমাদেরকে গুলি করেছে, যার কারণে আমরা গুলি করে দিয়েছি। এরই মধ্যে একজন দুইজন পুলিশ, ওই যে হিন্দি ফিল্মে দেখেন না যে নিজেরা নিজেদের গুলি করে দেয়, হাতে লাগে বা পেটের কোথাও দিয়ে লাগে, পায়ের কোথাও দিয়ে লাগে, মানে সামান্য একটু ছিঁড়ে যাবে, আহত হবে, এইটাই। কিন্তু ওই বেটার জীবন যাবে। এবং একজন না, হাদির সাথে সে মোটরসাইকেলের যে ড্রাইভার ছিল সেও আছে, দোনোজনে মারা যাবে। এবং দোনোজনের লাশই আপনারা
অপঘাতে মৃত্যুর লাশ পাবেন। আপনারা গতকালকে বিভিন্ন ইউটিউবে দেখেছেন যে হাদির এক বোন বলেছে, সরি হাদির বোন না, ফয়সালের বোন বলেছে হাদিকে যেভাবে ফয়সাল মেরেছে আমরা চাই ফয়সালও সেভাবে শুট আউটে মারা যাক, গুলি করে মারা হোক, ওরও মাথায় গুলি করে দেওয়া হোক। এগুলো হচ্ছে আবার হাইপ তোলা। আজকে সকালের যে ভিডিওটা পেয়েছিলেন আপনারা, ওই যে আমি বলেছিলাম যে রয়ের, অনেকে আমাকে প্রশ্ন করছেন ভাই পাক্যাদের সাথে রয়ের কি সম্পর্ক। তো ভাই পাক্যাদের সাথে রয়ের সম্পর্কটা হচ্ছে যে এই সব কিছু করে একটা লোককে তৈরি করে আনে, আর তখন পাক্যাদের চিন্তা থাকে যে আরে এ তো বেশ ভারত বিরোধী, তারে ফালাই দিলে দোষটা যায় পড়বে কোথায়, ভারতের উপরে। এটা হচ্ছে সিস্টেম, তৈরি করে দিচ্ছে, কিন্তু যারে যারে তৈরি করে দিচ্ছে, এরপরে পাইকারা ফালাচ্ছে। এটা হচ্ছে নর্মাল সিস্টেম। লরেন্স বিষ্ণু মনে আছে, জেড নিরাপত্তা পায় সালমান খান, তার ঘরের ভিতরে যাইয়া তার পোলাপাইন গুলি করে দেয়। কই কানাডায় খালিস্তানপন্থী নেতা মারা যায়, কিন্তু লরেন্স বিষ্ণু কোথায়, তিহার জেলে। এগুলো সব সায়েন্স, এটার জন্য রকেট সায়েন্স পড়ার দরকার নেই, এটা এমনিই বোঝা যায়। সুতরাং একটা জিনিস খেয়াল রাখেন, হাদির হত্যাকারীরা আছে, হাদির হত্যাকারী ফয়সাল এবং ড্রাইভার দুইজনই আছে পুলিশের কাছে, যে কোনো মুহূর্তে তাদের ক্রস ফায়ারের লাশ পাবে। এটাই হচ্ছে যে 100% গ্যারান্টেড সত্য কথা। এবং এটা দেখবেন হয় 25 তারিখের আগে, নাই 25 তারিখের পরে, ডিসেম্বর মাস। এই ডিসেম্বর মাসের ভেতরেই যা ঘটার ঘটবে। কি হাদির কথা কি আর শুনতে মন চাইবে না? কারণ 2 দিন হয়ে গেছে না হাদির মৃত্যুর। আমরা এখন নতুন কোনো মৃত্যুর অপেক্ষা করছি, আমরা নতুন রক্ত দেখার অপেক্ষা করছি, আমরা নতুন কোনো সংকটের অপেক্ষা করছি। আমাদের আর পুরাতন হাদির মতো, হাদির চেয়েও বড় বড় কোনো মৃত্যু আমাদেরকে আর আমাদের প্রত্যাশিত জায়গায় নিতে পারবে না, কারণ আমরা অভ্যস্ত হয়ে গেছি। আমি কেন কথাগুলি বলছি, দেখুন, হাদির কবর দেওয়ার পর আমরা যে যার মতো করে চলে এসেছি, কিন্তু হাদির মৃত্যুর পেছনে বা মৃত্যুর যে রহস্য, এটা কতটা গভীর, এবং এটি উদ্ঘাটনের জন্য সরকারের পক্ষ থেকে অথবা আমাদের রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে তেমন কোনো আশ্বস্ত বা আশ্বাসযোগ্য কোনো ধরনের বক্তব্য পেয়েছেন পর্যন্ত, যে হাদির হত্যাকাণ্ডের পেছনে যা হয়েছে তা থেকে আমরা আমাদের রাজনৈতিক পথ পরিবর্তনের জন্য কোনো ইঙ্গিত কেউ দিয়েছে? কেউ দেয়নি। বিপদ, আমরা এতটা অভাগা একটা জাতি, অভাগা রাজনৈতিক কালচার আমাদের, যে আমরা এককভাবে সবাই মরতে পারি, কিন্তু সম্মিলিতভাবে দাঁড়িয়ে সবার মৃত্যুকে ঠেকানোর জন্য আমরা দাঁড়াতে পারি না। এর চেয়ে অভাগা দুর্ভাগা জাতি পৃথিবীতে আর কোথাও আছে কিনা জানি না। আমরা মনে করি যে যাক, হাদি মারা গেছে, কি হয়েছে, আমি তো বেঁচে আছি। নো, আপনি বেঁচে নেই, আপনি কোনোভাবেই নিরাপদ নন। আমি আপনাকে বলছি, যে দেখছেন আমার ভিডিওটি, আপনাকেও আমি বলছি, আপনিও নিরাপদ নন। কারণ আপনার মা নিরাপদ নয়, আপনার দেশ নিরাপদ নয়, আপনি নিরাপদ নন। আপনি যদি মনে করে থাকেন যে হাদিকে কবর দিয়ে আপনি বেঁচে আছেন এবং এভাবেই থাকবেন, আপনি ভুল। আমি এ পর্যন্ত যতগুলি কথা বলেছি, আমি সত্য মিথ্যাকে মিলিয়ে মানুষকে বিভ্রান্ত করে শুধু ভিউ পাওয়ার জন্য আমি কখনোই কোনো কথাও বলি না, আমার রক্তে ওটা নাই। আপনাদেরকে বলে রাখি, হাদির মৃত্যু বলে দিয়ে গেছে যে বাংলাদেশ নিরাপদ নয়। হাদি বেঁচে থাকাকালীন বলেছে বহুবার, হাদি মৃত্যুর মাধ্যমে হাদি প্রমাণ দিয়ে গেছে যে বাংলাদেশ নিরাপদ নয়। এখন আমরা আর হাদির বিষয়ে কথা বলতে আমাদের ভালো লাগবে না। 2 দিন পর তো হাদির নাম কেউ উচ্চারণও করবে না, উচ্চারণ করবে না। আপনি লিখে রাখেন, কেউ উচ্চারণ করবে না। হাদি কে ছিল, হাদি যে একটা ইতিহাস, হাদির মতো এরকম মানুষেরা শত শত বছর বেঁচে থাকে, বিপ্লবীরা শত বছর বেঁচে থাকে, কিন্তু হাদি শত থাক দূরের কথা, 10 দিনও ঠিক মতো বেঁচে থাকে কিনা আমাদের মাঝে সন্দেহ রয়েছে। এখন হাদির দায় কেউ নেবে না, আমি জানি। হাদির এই মৃত্যু তো একটা দুর্ঘটনা ঘটেছে, এটা তো কিলিং, প্রকাশ্যে হত্যাকাণ্ড। এর জন্য কি কেউই শাস্তি পাবে না? কেউই না। এটা হতে পারে না। একটা বড় অংশ চুপচাপ আছে, সবচেয়ে বড় অংশ যেটা,
ছাত্র অংশ, যাদেরকে আমরা এই 24-এর কাউকে কাউকে আমরা হিরো বানিয়েছিলাম, কাউকে কাউকে প্রধান উপদেষ্টা বলেছেন সেই হলো মহানায়ক, কেউ কেউ কাউকে কাউকে আমরা মনে করেছি তারাই হয়তো এই 24কে তৈরি করেছে। এই যে এই বিষয়গুলি করে আমরা আমাদের পথকে বিভ্রান্ত করেছি। আমরা কোন পথে যেতে চাই, আমরা কি করতে চাই, এটিকে আমরা সম্পূর্ণভাবে নষ্ট করে ফেলেছি। এই যে তিনজন উপদেষ্টা, ছেলেদের পোলাপানদের পক্ষ থেকে 3জন উপদেষ্টা হয়েছিল, এই উপদেষ্টাদের কি অর্জন আমাকে বলতে পারবেন? মাহফুজ, আসিফ, নাহিদ, এরা কি করেছে আমাকে এই কমেন্টে লিখবেন। কমেন্টে আপনারা লিখবেন যে এই 3জন ছাত্র উপদেষ্টাকে কেন তৎকালীন সময়ে রাতের অন্ধকারে যে সিন্ডিকেট সরকার গঠন করা হয়েছিল, সেই সিন্ডিকেশনের মধ্যে এই 3জনকে, এই 3টা ছেলেকে কেন দেওয়া হয়েছিল আপনারা লিখবেন, এবং তাদের পদত্যাগ কেন করা হয়েছে, কি উদ্দেশ্যে, এবং তাদেরকে দেওয়ার যে উদ্দেশ্য তার ফলাফল এই জাতি কি পেয়েছে। 24-এর পক্ষের যে আন্দোলনকারীরা, লাখ লাখ আন্দোলনকারী, যারা জীবনের বিনিময়ে, যাদের সন্তানদের বিনিময়ে, যাদেরকে দেখা যাচ্ছে যে পয়েন্ট ব্ল্যাঙ্ক বন্দুক তাক করে তাদেরকে গুলি করে হত্যা করেছে, সেসব স্মৃতি কি ভুলে গেছি আমরা? সেসব স্মৃতি কি ভুলে গেছি যে হেলিকপ্টার থেকে গুলি করে ঘরের ভিতরে নিষ্পাপ শিশুকে হত্যা করা হয়েছে, যেই শিশুর জীবনের বিনিময়ে এই ছেলেগুলি মন্ত্রিত্বের চেয়ারে বসছে? তারা কি করেছে আমাকে জাস্ট 2টি পয়েন্ট আপনারা দিবেন, 2টা পয়েন্ট। এই 3টা ছেলের কাছ থেকে আমরা কি, কয়েকজন উপদেষ্টা এখনো পর্যন্ত রয়ে গেছে, বলা হচ্ছে যে এই বিপ্লবীদের পক্ষ থেকে তাদেরকে দেওয়া হয়েছে, তারা কি অর্জন করতে পেরেছে? তারা হাদির মতো লোককে নিরাপত্তা দিতে পারে নাই। তারা এই যে জানাজার অনুষ্ঠানের মধ্যে সবাই গেছে, কেউ কি স্পষ্ট করে বলেছে, প্রধান উপদেষ্টা সহকারে বলেছে যে হাদির হত্যাকারীদের বিচার করা হবে? বলেনি। কারণ এখনো পর্যন্ত অনেক রহস্য রয়ে গেছে যে এই সরকারকেও কিন্তু আমি সন্দেহের বাইরে রাখছি না, এই সরকারকেও আমি সন্দেহের বাইরে রাখছি না। প্লিজ সবাই বুঝবার চেষ্টা করবেন। এ নিয়ে আরও গবেষণা চলছে, বিশ্লেষণ চলছে, অবশ্যই এসব নিয়ে কথা বলবো। আপনারা যদি পাশে থাকেন অনেক কিছু বের করব। আপনাদের সহযোগিতা দরকার, কারণ আপনাদের সহযোগিতা নিয়েই এই সরকার রাতের রাধাকারের সিন্ডিকেট সরকার করেছে। আর এই সিন্ডিকেট সরকার এখনো পর্যন্ত তাদের সিন্ডিকেশনের বাইরে কোনো কিছু করছে না, কোনো কিছু। আমাদের এই যে কথাগুলি বলি, আমরা বিভিন্ন জায়গাতে বলি যে অমুকরে এটা করেন, প্রমুখ জিনিস ঠিক করেন, এই ডিপার্টমেন্ট ঠিক করেন, তারা কোনো কথা শোনে না। তারা বলে কি জানেন, বলুক, বলতে দাও, আমরা আমাদের কাজ করে যাই, আর হাদির মতো মানুষের জীবন যায়। একদম বেহায়াপনা। শেখ হাসিনার আমল আপনারা বললেন না, শেখ হাসিনা কেমন, আমরা শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়েছি। শেখ হাসিনার আমল ঠিক একই অবস্থা। শেখ হাসিনা বলতো যে কে কি বলুক আমার কিছু যায় আসে না, আমার পাওয়ার চাই। একদম স্পষ্টভাবে শেখ হাসিনা বলতো। মানে শেখ হাসিনার সময় যে এত কিছু হচ্ছিল, শেখ হাসিনা কোনো কিছুকে তোয়াক্কা করেনি। ঠিক সেমভাবে এই ক্যাবিনেটে যারা আছে, আমি লিখে দিতে পারবো, এরা প্রধান উপদেষ্টাকে বলছে, স্যার আপনি আপনার মতো করে কাজ করেন, কে কি বললে এগুলি শোনার দরকার নাই, আমরা আমাদের মতো করে দেশ পরিচালনা করতেছি, সামনে ষড়যন্ত্র করে যদি পারি এক্সটেনশন করব, না হলে ইয়ে করব। এত সহজ না। সিন্ডিকেট গন, পাছায় বাঁশ ঢুকবে, আল্লাহ যদি বাঁচায়, পাছায় বাঁশ ঢুকবে, বাঁশ রেডি করা আছে, আপনারা খালি নামবেন আর বাঁশ ঢুকবে। এখন যে 3টা ছেলে মন্ত্রী ছিল, আমাকে আপনারা এখানে লিখবেন। আমি, অনেকেই বলে যে ভাই আমরা বসাইছি, আমি বসাইছি, এই সেই। ভাই আমাদের এদের বসাইছি, আর এরা মানে অন্যায় করবে, আর আমরা তাহলে তো আর সেই আওয়ামী ফ্যাসিস্ট আমল আর এখন আমলে কি পার্থক্য রইল? আমরা এখন কেউ যদি এগুলি করে, সে আগের মতো কোনো কিছু করে, অবশ্যই আমরা সেটার প্রতিবাদ করব, প্রতিশোধ নিব, এটা জবাবদিহিতা নেব। এর মানেই হলো পরিবর্তন। আমরা তো ভাই আর কাউরে যাচাই বাছাই করে শতভাগ ফেরেশতা বসানোর কোনো সুযোগ নেই, কিন্তু কে কি যদি কিছু করে থাকে সেটার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেওয়ার যে বাস্তবায়ন, সেটিকে করিয়ে দেখানোর জন্যই এই পরিবর্তন। যদি না করতে পারি তাহলে আমরা এই সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই জবাবদিহিতা করতে হবে। আপনাকে অনেক সম্মান করছি ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি সম্মানের লোক। আপনি না হলে এখন পর্যন্ত আমরা শান্তিতে থাকতে পারতাম না, এটা নিশ্চিতভাবে বলতে পারি। বাট আপনি যা করছেন, নিচে দিয়ে অন্যরা গোড়া কেটে আমাদেরকে এর চেয়ে বেশি বিপদে ফেলছে, যে কারণে হাদির মতো ছেলে জীবন দিতে হয়েছে। এখনও পর্যন্ত আপনার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো ধরনের ঠিকঠাক হয়নি। এগুলির শীর্ষে যারা রয়েছে এরাও অপদার্থ, এদের কোনো ধরনের মানে ভালো শক্ত ভূমিকা আমাদেরকে এখন পর্যন্ত উদাহরণ দিতে পারেনি যে এরা পেরেছে, এরা পারবে। সামনে নির্বাচন নিয়ে
বড় ধরনের খেলা হবে এগুলিকে আসলে আমরা আরও স্পষ্ট হতে চাই যে এগুলি নিরাপদভাবে কি আসলে নির্বাচন অনুষ্ঠান হবে কি না, কারণ আমরা সন্দিহান একজন হাদিকে, বিপ্লবী হাদিকে বাঁচাতে পারেন না আপনারা। সুতরাং এই সরকারের উচিত, ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত, আপনাকে কিন্তু মানুষ ম্যান্ডেট দিয়েছে, আপনারা এই যে ক্যাবিনেটের এসব অযোগ্য আউল ফাউল কিছু আছে এদেরকে কিন্তু দেয়নি। আপনি দয়া করে আপনার নিজের শক্তিতে আপনি এক রাতেই পুরো প্যানেল আপনি চেঞ্জ করতে পারেন, পুরো প্যানেল চেঞ্জ করুন, তবেই হয়তো সামনে এই স্বল্প সময়ের মধ্যে আপনি ভালো কিছু দেখাতে পারবেন। প্লিজ আপনার কাছে বিনীত অনুরোধ ডক্টর মোহাম্মদ ইউনূস। আর জনগণের কাছে প্রশ্ন একটাই, আপনারা বলবেন দয়া করে, সামনে আরও ভিডিও আসবে, আমি বলবো, আমি কোনো কাউকে গালাগালি করে কোনো ভিডিও করতে চাই না ভাই, কারো বিরুদ্ধে আমার কোনো ব্যক্তিগত কোনো আক্রোশ নেই। আমি মনে করি মাহফুজ আলমের কথা যদি বলি, মাহফুজ আলমের ভাইয়ের ব্যাপারে দুর্নীতির অভিযোগ রয়েছে। মাহফুজ আলম নিজে তিনি দুটা টেলিভিশন দিয়েছে, সে ক্ল্যারিফিকেশন দিয়েছে, এগুলি স্পষ্ট না সে কিসের বিনিময়ে দিয়েছে। আমার সাথে একবার কথা হয়েছিল, একবার বলছিল যে টিভি দিতে ভাই 100 কোটি টাকার উপরে লাগে। টিভি লাইসেন্স নিতে হলে বা মানে লাইসেন্স নেওয়ার জন্য বলেনি, টিভি দিতে হলে 100 কোটি টাকার উপরে খরচ লাগে একটা টিভি স্টেশন দিতে হলে। আমার প্রশ্ন হলো, যাদেরকে উনি দিয়েছেন এদের কি 100 কোটি টাকার এদের কাছে আছে কি না? আমি যতটুকু জানি এরা দুজনেই হলো ছাত্র, সাধারণ ছাত্র। এদের নামে কিভাবে তিনি লাইসেন্স দিলেন এটার জবাব তাকে দিতে হবে। এই না হলে বাটপাড়ির শেষ সীমানা তিনি দেখবেন। তিনি যদি জবাব না দিতে পারে যে তিনি কিভাবে 100 কোটি টাকার মালিক না হওয়া সত্ত্বেও এই ছাত্রদেরকে কিভাবে তিনি দিলেন, এটা জবাব দিতে হবে। প্লিজ আপনারা যারা চান যে দেশটা একটা ভালো পর্যায়ে যাক, পরিবর্তিত বাংলাদেশ চান, সাথে থাকুন।